আমরা ইতিমধ্যে ক্রমাগত জানছি যে আমাদের কেন্দ্রীয় শাসক দল পাকিস্তানকে একেবারে ভয় দেখিয়ে চুপ করিয়ে দিতে পেরেছে। কেন্দ্রের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রী তার বক্তব্য রেখেছেন, প্রতিদিন নিয়ম করে তিনি বিষয়টা বলছেনও, কিভাবে সবক শেখানো হয়েছে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে, সে বিষয়ে নানা কথা তিনি বলে যাচ্ছেন, আমরা শুনছি। কিন্তু এখনো পর্যন্ত কিছু প্রশ্নের উত্তর আমরা পাইনি। প্রথমত এটা বলা প্রয়োজন যে আমরা প্রথমে এই প্রশ্নগুলো উত্থাপন করতে চাইনি, কারণ দেশের যে সংকটময় একটা পরিস্থিতি তৈরি হচ্ছিল কিংবা একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে আমাদের মনে হয়েছিল আমরা সবাই আমাদের দেশের পক্ষে থাকব, আমাদের দেশ, আমাদের সেনাবাহিনী যে যে ভূমিকা নেবে আমরা তার পক্ষে থাকব। কিন্তু তারপরে অবস্থা থিতিয়ে আসতে আমরা এখন প্রশ্ন তুলছি পহেলগামে যেভাবে একদল জঙ্গি ঢুকে পড়তে পেরেছিল, সেটা পারল কিভাবে? আমরা জানি আমাদের সেনাবাহিনী পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোর উপরে আক্রমণ শানিয়েছে এবং তারা রীতিমতো আক্রমণাত্মক একটা ভূমিকাতেই ছিল। তারা পাকিস্তানকে যথোপযুক্ত শিক্ষা দিতে পারত, কিন্তু আচমকাই তাদের রাশ টেনে ধরা হলো কেন? আমাদের প্রধানমন্ত্রী তার ভাষণে জানিয়েছিলেন যে পাকিস্তান থেকে ওখানকার ডিজিএমও ফোন করে আমাদের একজন ডিজিএমওর সঙ্গে কথা বলে এবং রীতিমতো কাতর প্রার্থনা করে ভারত যেন আর আক্রমণ না শানায় তার জন্য। সেই কাতর আবেদনে সাড়া দিয়ে ভারত আপাতত সংঘর্ষ বিরোধী ঘোষণা করেছে, এটা আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন। আমরা আমাদের প্রধানমন্ত্রীকে বিশ্বাস করতে চাই, কিন্তু তারপরেও কিছু কিছু ঘটনা ঘটছে যেগুলো নিয়ে আমাদের প্রশ্ন থাকছে। আমাদের প্রধানমন্ত্রীর যখন এই ঘোষণা করছেন তার বেশ কয়েকদিন আগেই আমাদের এখানকার আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সংঘর্ষ বিরতি ঘোষণা করবার আগেই ডোনাল্ড ট্রাম্প সেটা টুইট করে দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হতে যাচ্ছে আগে থেকে সেটা টুইট করে দিলেন কি করে? সেখানেই থেমে থাকেননি মার্কিন প্রেসিডেন্ট, তারপরে বারবার তিনি বলেছেন যে তিনিই মধ্যস্থতা করেছেন, তার কথাতেই এই সংঘর্ষ আপাতত থেমেছে। অথচ আমাদের প্রধানমন্ত্রী উল্টো কথা বলছেন। তিনি বলছেন পাকিস্তানের কাতর আবেদনের পরিপ্রেক্ষিতে আপাতত আমরা থেমেছি। আমাদের ঠিক এখানেই প্রশ্ন থাকবে গোটা বিষয়টা মৌখিক বা ফোনে কথোপকথনের মধ্যে থাকবে কেন? একটা চুক্তি হবে তো। পাকিস্তান যদি এতটাই ভেঙে পড়ে, তাকে বলা হলো না কেন যে আপনি বা আপনারা চুক্তি স্বাক্ষর করুন, ভবিষ্যতে আর কখনো আক্রমণ করবেন না, এই মর্মে আপনাদের প্রতিশ্রুতি দিতে হবে, ভবিষ্যতে আর কখনো জঙ্গিদের উৎসাহিত করবেন না, এই মর্মে আপনাদের প্রতিশ্রুতি দিতে হবে। এটা লিখিত থাকলো না কেন? সবচেয়ে বড় কথা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে একের পর এক এই বক্তব্য রাখছেন যে তিনি নাকি দুই দেশকে অর্থাৎ পাকিস্তান এবং ভারতকে ব্যবসার ক্ষতি হবে, ব্যবসা যদি করতে চান আপনারা সংঘর্ষ বিরতিতে যান, এই হুমকি দিয়ে দু রাষ্ট্রকেই রাজি করিয়েছেন এই সংঘর্ষ বিরতিতে, এমনটাই তো তিনি বলছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী বা আমাদের দেশের বিদেশ মন্ত্রী একবার অন্তত বলতে পারতেন যে ডোনাল্ড ট্রাম্প যে দাবিটা করছেন সেই দাবিটা ঠিক নয়, আমরা মেনে নিতাম। মুশকিল হচ্ছে কেউ বলছেন না। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী যখন বলছেন যে আমরা অকস্মাৎ এমন আক্রমণ করেছি পাকিস্তানকে যে পাকিস্তান দিশেহারা হয়ে গিয়ে আমাদের কাছে
সংঘর্ষ বিরোধীর জন্য কাতর আবেদন করেছে, এটা যখন প্রধানমন্ত্রী বলছেন ঠিক তখনই আমরা শুনতে পাচ্ছি আমাদের বিদেশমন্ত্রী বলছেন যে পাকিস্তানের উপরে আক্রমণ করা হবে এটা নাকি পাকিস্তানকে আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল। বিষয়টা কি দাঁড়াচ্ছে? অনেক প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। আমরা ঠিক এই উত্তরগুলো খোঁজবার চেষ্টা করছি। এই উত্তরগুলো না পেলে আমাদের রাষ্ট্রপ্রধানদের কথা এবং কাজে ফাঁক থেকে যাচ্ছে, ব্যবধান থেকে যাচ্ছে। আমরা মনে করছি এই ব্যবধান থাকাটা উচিত নয়। আমাদের দেশের কেন্দ্রীয় শাসক যা যা বলছেন কথা এবং কাজে সামঞ্জস্য থাকবে, কথা এবং কাজের একটা একত্রীকরণ আমরা বুঝতে চাইছি। তার জন্য বারবার এই প্রশ্নগুলোকে সামনে আনব। পাকিস্তান যখন কাতর আবেদন করে বলছে সংঘর্ষ থামানোর জন্য, তখন তাদের কেন বলা গেল না যে পেহেলগামে যে জঙ্গিরা ঢুকে পড়েছিল তাদের চিহ্নিত করে ভারতের হাতে তুলে দিতে হবে? এই শর্ত কেন রাখা গেল না? কেন বিনা শর্তে এই সংঘর্ষ বিরোধী একটা বিষয় তৈরি হলো? কেন ডোনাল্ড ট্রাম্প আগে থেকে টুইট করে দেবেন এবং তারপরে পাকিস্তান এবং বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত একই সাথে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করবে? এই প্রশ্নটা তো আমাদের খুব স্বাভাবিকভাবেই আসবে। আমরা আমাদের রাষ্ট্রনায়কদের কথাই বিশ্বাস করতে চাই, ভরসা করতে চাই, কিন্তু সেটা তো তাদের সাহস করে বলতে হবে। কেন প্রধানমন্ত্রী বলতে পারছেন না? এই যে প্রধানমন্ত্রী এত কথা বলছেন, গতকালও তো তিনি বলেছেন যে পাকিস্তানিদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে রুটি খান, শান্তিতে থাকুন, যদি শান্তিতে থাকতে না চান, যদি আবার কোনো রকম অশান্তির ঘটনা ঘটান তাহলে কিন্তু আপনাদের গুলি খেতে হবে, ভারতের গুলি মজুত আছে। এত কথা তো তিনি বলছেন, তিনি সামান্য কথাটুকু বলতে পারছেন না যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করছেন সেই দাবিটা যথার্থ নয়। তিনি এইটুকু শুধু বলবেন, তিনি বলবেন যে ওনার দাবি একেবারেই ঠিক নয়, আমরা আমাদের নিজেদের মর্জি মাফিক যাবতীয় বিষয়টা নির্ধারণ করেছি। এমনটাই তো হওয়ার কথা। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন তিনি কাশ্মীর সমস্যা সমাধানেও মধ্যস্থতা করবেন। কিভাবে কথাটা বলছেন ডোনাল্ড ট্রাম্প? কাশ্মীর সমস্যা তো আমাদের দ্বিপাক্ষিক সমস্যা, অন্য একটা পক্ষকে এখানে অন্তর্ভুক্ত করবার অধিকার আমরা দিয়েছি। কিভাবে পারছে ডোনাল্ড ট্রাম্প এই কথাগুলো বলতে? কোনো জবাব নেই, কেউ কিছু বলতে পারছেন না। পাকিস্তানের বিরুদ্ধে যত জেহাদ ঘোষণা করছেন, পাকিস্তানের বিরুদ্ধে অনেক বড় বড় কথা বললেও ডোনাল্ড ট্রাম্প যেভাবে আগ বাড়িয়ে আমাদের দেশের আভ্যন্তরীণ বিষয়ে তার মতামত জানাচ্ছেন, টুইট করছেন, বিভিন্ন জায়গায় গিয়ে, এমনকি সৌদি আরবে গিয়েও তিনি এ কথাগুলো বলছেন। কিভাবে বলছেন আমরা বুঝতে পারছি না। কেন বিরোধিতা আসছে না? ভারত সরকার এই বিরোধিতা করতে পারছে না কেন? আমরা সত্যি বুঝতে পারছি না। কথা এবং কাজে একটা ফারাক থেকে যাচ্ছে। আমাদের সেনাবাহিনীর উপরে আমাদের আস্থা আছে, যেভাবে তারা এই পেহেলগামের ঘটনা ঘটবার পরে গোটা বিষয়টাকে নিয়েছিল, যেভাবে তারা তাদের অপারেশন চালিয়েছে, আমরা দেখেছি তাদের পরিমিতি বোধ, তাদের সংযম বোধ এবং একই সাথে দায়িত্ববোধ। কিন্তু অন্য জায়গায় আমাদের দেশের নেতাদের বক্তব্য থেকে আমরা সেই দায়িত্বটা খুঁজে পাচ্ছি না, সেই দায়িত্ববোধের কোনো পরিচয় এখনো পাচ্ছি না। তাই বারবার আমরা এই প্রশ্নগুলো সামনে আনব। আমরা জানতে চাইব কেন্দ্রীয় শাসকের কথা এবং কাজের মধ্যে ফাঁক বা ফারাক থাকবে কেন? কেন তারা বলতে পারবে না যে আমাদের সেনা আমাদের শক্তির উপরে নির্ভর করি, আমরা গোটা বিষয়টা করেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা এখানে নেই? তারা কেন বলতে পারছেন না? কেন এখনো পেহেলগামের ওই 4 জন জঙ্গিকে খুঁজে পাওয়া গেল না? কেন পাকিস্তানকে বলা হলো না যে যারা এই জঘন্য অপরাধের সঙ্গে ছিল তাদের চিহ্নিত করতে হবে এবং ভারতের হাতে তুলে দিতে হবে? কেন? এই কেনগুলোর উত্তর আমাদের খুঁজতেই হবে। না খুঁজে শুধুমাত্র এই ভক্তবৃন্দদের স্রোতে ভেসে যাওয়ার কোনো মানে নেই। না, আমরা ভক্ত হতে পারবো না, আমরা প্রশ্ন করব। আমাদের দেশের শক্তির উপরে, আমাদের দেশের সেনাবাহিনীর উপরে আমাদের আস্থা আছে, ভরসা আছে, কিন্তু আমাদের নেতাদের কথায় বা নেতাদের যে আচরণ,
তাদের কথা এবং কাজের যে ফারাক, সেটা দেখে আমাদের মনে হচ্ছে তারা যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করছেন না, কথা বলছেন না। এমনকি যাদের উপরে এই ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে, কাশ্মীরের যে পরিবারগুলো বেড়াতে গিয়ে তাদের পরিবারে ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে, তাদের সম্পর্কেও বিজেপির নেতা নেত্রীরা যে মন্তব্য করছেন, যে কথা বলছেন, তাতে প্রমাণ হয়ে যায় যে এনারা যথেষ্ট দায়িত্ববান নয়। আমরাই দায়িত্বের কথাটা বারবার মনে করিয়ে দেব, বারবার মনে করিয়ে দেব যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন তাদের দায়িত্ববান হতে হবে, তাদের কথা এবং কাজ এক সূত্রে বাঁধতে হবে। আমাদের দেশের স্বার্থে সেটা খুব জরুরি। শুধু মুখে বড় বড় ভাষণ দিলে হবে না। মুশকিল হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র মুখে কথা বলছেন, মুখে বড় বড় কথা বলছেন। যেখানে বলা উচিত, যেখানে সাহস দেখানোর দরকার, সেটা আমরা দেখতে পাচ্ছি না। মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে তাদের এই দুর্বলতা কেন? কেন মার্কিন যুক্তরাষ্ট্রের এইভাবে আমাদের বিষয়, দুটো রাষ্ট্রের বিষয় হঠাৎ করে নাক গলিয়ে দেওয়া, সেই নিয়ে তারা কোনো মন্তব্য করতে পারছেন না কিংবা প্রতিক্রিয়া জানাতে পারছেন না, এটা আমাদের প্রশ্ন। আমরা বারবার এই প্রশ্নটা করব। অবস্থাটা এখন অনেকটা থিতিয়ে গেছে, কিন্তু প্রশ্নগুলো থাকছে, কারণ আমরা আমাদের দেশের শক্তি, আমাদের দেশের দৃঢ়তাকে দেখতে চাই, বুঝতে চাই, জানতে চাই। এবং আমরা যাদের হাতে আমাদের দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছি, তারা যথেষ্ট দায়িত্বের সাথে কাজ করতে পারছে কিনা আমরা যুক্তির নিরিখে, তথ্যের নিরিখে, পরিসংখ্যান নিরিখে সেটা যাচাই করব, বারবার যাচাই করব। এটা আমাদের দায়, সংবাদ মাধ্যমের এই দায়টা রয়েছে। তথাকথিত গদি মিডিয়ার প্রসঙ্গ আসবে, কারণ গদি মিডিয়া যেভাবে প্রচার করেছে খবর, তাতে সত্য মিথ্যা গুলিয়ে গেছে। দিনের পর দিন এরা ভারতের সংবাদ মাধ্যমের মান মর্যাদাকে নষ্ট করেছেন, যথার্থ তথ্য এরা দেননি। সুতরাং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে স্বীকৃত তথাকথিত মূলধারার মিডিয়ার উপরেও আমাদের কোনো আস্থা নেই। আমরা নিজেদের মতো করে, ছোট পরিসরে হলেও আমাদের মতো করে বক্তব্যগুলো রাখবো, বারবার রাখবো, এবং মানুষের বোধ এবং চেতনায় ধাক্কা দিতে চাইব। যত ছোট পরিসরে হোক, আমরা এই দায়টা বহন করেই যাব। তাই প্রশ্নগুলো থাকবে, আবারও প্রশ্ন করব, ভবিষ্যতে আবারও প্রশ্ন করব। আসলে এই প্রশ্ন করবার ক্ষেত্রে এই প্রশ্নগুলোকে টেনে নিয়ে যাওয়ার জন্য একটু আলোচনা দরকার, আলোচনার বা বিশ্লেষণের আলো ফেলা দরকার। আমরা সেই দিকে যাবার জন্য আজ যাদের আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে অতিথি হিসেবে রয়েছেন, আমি পিসিআরকে বলবো সবার ছবিটা আনতে। হ্যাঁ, আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে রয়েছেন শান্তনু দত্ত চৌধুরী, প্রাবন্ধিক, অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক, লেখক, প্রাবন্ধিক শান্তনু দত্ত চৌধুরী। আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক এবং একই সাথে রাজনৈতিক বিশ্লেষক গৌতম দত্ত, এবং আমাদের সঙ্গে রয়েছেন মানবাধিকার আন্দোলনের কর্মী এবং আইনজীবী আনিসুর রহমান। আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি শান্তনুবাবুর কাছেই প্রথম আসবো। শান্তনুবাবু, আমি আপনার কাছে যে প্রশ্নটা করব, যে গত কয়েকদিন যদি তথ্য, যে পরিসংখ্যানগুলো সামনে আসছে, আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ কথা। তিনি বলছেন একেবারে, আপনি নিশ্চয়ই শুনেছেন, আপনি এসব বিষয় অনেক গভীর করে মনোযোগ দিয়ে শোনেন, আপনি নিশ্চয়ই শুনেছেন যে তিনি পরিষ্কার জানাচ্ছেন যে, হ্যাঁ শান্তনুবাবু শোনা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে। একদম। প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন যে ওখানকার একজন ডিজিএমও আমাদের ফোন করেছিলেন, আমাদের ডিজিএমওকে, এবং তার কথার বিরুদ্ধে কাতর প্রার্থনা করেছেন। তারপরে আমরা আপাতত সংঘর্ষ বিরোধী ঘোষণা করেছি। একটা দুটো দেশের এই ধরনের সংঘর্ষ বিরোধীর ক্ষেত্রে শুধুমাত্র ফোনের কথোপকথন, তাই দিয়ে সবকিছু নির্ধারিত হয়ে যায়? তা দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতে পারে? এই ধরনের একটা বিষয় এইভাবে ইতি টানা যায়? এরকম তো আগে কখনো শুনিনি, এরকম আগে কখনো শুনিনি বা দেখিনি। এবং কথাটা হচ্ছে যে 10 তারিখ যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু এটা তো 9 তারিখ মধ্যরাত্রে, মানে ইংরাজি মতে 10 তারিখই তো ট্রাম্প বলে দিয়েছেন যে আমি মিটিয়ে দিয়েছি দুই দেশের মধ্যে গন্ডগোল, ওদের ভেতর শান্তি হয়ে যাবে, আমি বলে দিয়েছি। তারপরে বিকেল বেলায় বিক্রম মিশ্রি ঘোষণা করেছেন
বিক্রম মিশ্রি ঘোষণা করার, উনি বিকেল 5টায় ঘোষণা করেছেন, তার আগে পাকিস্তান ঘোষণা করেছে। পাকিস্তান কিন্তু বলেছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, এটা পাকিস্তান বলেছে। এবং মোদিজি যে বক্তৃতাটা দিয়েছেন বেশ বেশ কয়েকদিন পরে যে বক্তৃতা দিয়েছেন, তাতে তিনি বলেছেন যে বেলা 3:35 পাকিস্তানের ডিজিএমও আমাদের ডিজিএমও কে ফোন করে বলেছে যে আমরা যুদ্ধ বিরতি চাই, শান্তি চাই। এবং মোদিজি একথাও বলেছেন যে ওরা পৃথিবীর বিভিন্ন দেশকে ধরে কান্নাকাটি করছিল এবং সবাইকে বলছিল মিটিয়ে দিন, মিটিয়ে দিন। তারপরে আমাদের কাছে কাছের আহ্বান করার পরে আমরা যুদ্ধবিরতিতে রাজি হলাম। 3:35 ফোন করলো, আর 5টার মধ্যে ঘোষণা হয়ে গেল যে যুদ্ধবিরতি। 1 ঘন্টা 25 মিনিট। এরকম একটা সিরিয়াস কনফ্রন্টেশন, মোদির ভাষায়, যে সন্ত্রাসের জঙ্গিপনার শেষ দেখে ছাড়বো, মানে 1 ঘন্টা 25 মিনিটের বিরতিতে সবকিছু মিটে গেল। আসল কথাটা হচ্ছে যে ওইখান থেকে, মানে হেডকোয়ার্টার থেকে যে নির্দেশটা এসছে, সেই নির্দেশটা আসার পরে শিরদাঁড়া দিয়ে একটা ভয়ের স্রোত বয়ে গেছে। হাড় হিম করা নির্দেশনা। এটা বুঝতে কোনো অসুবিধা নেই। আপনার মনে আছে বোধহয় যখন এই কোভিড হয়েছিল, তখন আমাদের বোধহয় কোন একটা ওষুধ প্যারাসিটামল গ্রুপের, সেটা বলেছিল ভারতবর্ষ এটা এখন কাউকে দেবে না। ভারতবর্ষ রপ্তানি করতো, এখন কাউকে দেবে না, এই কোভিড পরিস্থিতি ওটা আমাদের লাগবে। ট্রাম্প ওখান থেকে বললো ওটা যদি আমাদেরকে না দেওয়া হয়, আমরা ভারতকে শত্রু দেশ হিসেবে ঘোষণা করব। বলা মাত্র সুরসুর সুরসুর করে বললো যে না 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 না, আমরা দেবো দেবো দেবো, আমরা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছি। দেখুন, একটু ইতিহাসের পিছনের দিকে যেতে হবে, পিছনের দিকে যেতে হবে। এই যে শ্বেতাঙ্গ প্রভু, সাম্রাজ্যবাদী শ্বেতাঙ্গ প্রভুদের কাছে এই হিন্দুত্ববাদী সংঘ পরিবার চিরকালই হচ্ছে এদের দাসানুদাস, চিরকাল এদের দাসানুদাস। এই যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি প্রতিষ্ঠাতা ডাক্তার কেশবরাও হেডগেওয়ার, তার জীবনীকাল লিখেছেন পিসি ভিসিকার। তিনি লিখেছেন ডাক্তার সাহেব সবসময় বলতেন আমাদের কনফ্রন্টেশন ব্রিটিশের সঙ্গে নয়, আমাদের কনফ্রন্টেশন হচ্ছে মুসলমানদের সঙ্গে এবং খ্রিস্টানদের সঙ্গে, একটু পরে বললেন কমিউনিস্টদের সঙ্গে। ব্রিটিশের সঙ্গে তাদের কখনো কোনো কনফ্রন্টেশন নেই। তারা সবসময় ব্রিটিশের পক্ষে। কোনোদিন কেউ জেল খাটেনি, কেউ কোনোদিন কারাবাস করেনি, এবং এমনকি থানার বেঞ্চে গিয়েও বসতে হয়নি, যে ডেকে পাঠিয়েছে থানার বেঞ্চে গিয়ে বসবে দরকার। আমরা শুধু জানি সাভারকারের বিষয়টা, সাভারকার ছিলেন এবং ক্ষমা প্রার্থনা। ও প্রথম জীবনে স্বাধীনতা সংগ্রাম করে সিলর জেলে, তারপর সিলর জেলে বন্দী হওয়ার পর দেখেছে খুব কষ্ট, তারপর মুচলেখা দিয়ে তো আমার বই তো আমি লিখেছি, এবং এই রিসেন্টলিও আমি লিখেছি আমাদের পত্রিকায়, যে কতবার মুচলেখা দিয়েছে এবং সেই মুচলেখাতে কি লিখেছে। তাতে বলেছেন যে আমাকে জেলে রেখে ব্রিটিশের যে লাভ হচ্ছে তার থেকে অনেক বেশি লাভ হবে আমাকে যদি ছেড়ে দেয়। আমি ছেড়ে দিলে বিপদাকামী যুবকদের ব্রিটিশের পক্ষে নিয়ে আসবো, পরিষ্কার লিখেছে। যাই হোক, তারপরে উনি 21 সালে ছাড়া পাওয়ার পর 2 বছর অন্তরে ছিলেন রত্নগিরি জেলায় ওর বাড়িতে। 23 সালে হিন্দুত্ব পুস্তক লিখে দ্বিজাতি তত্ত্ব প্রচার করেছেন। তারপর 47 পর্যন্ত আর কোনোদিন জেল কাটেনি, এবং স্বাধীনতার অব্যবহিত পরে মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডের সঙ্গে পরিপূর্ণভাবে যুক্ত ছিলেন। এটা জেল কাপুর কমিশন বলে গেছে। যাই হোক, সে তো অন্য কাহিনী। আর আরেকটা কথা বলে দিই, 1943 সালে ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়েছিল, আপনারা জানেন, বাংলা 1350-এর মধ্যে। আমাদের বাংলায় বেসরকারি মতে 50 লক্ষ লোক মারা গিয়েছিল, সরকার হিসেব করেছে 25 লক্ষ লোক মারা গেছে। ওই দুর্ভিক্ষ সম্পর্কে গোলওয়ালকার, তখন যদি আরএসএস এর সরসংঘচালক, তিনি বলেছিলেন যে এই দুর্ভিক্ষের জন্য ব্রিটিশ গভর্নমেন্টকে দায়ী করাটা অনুচিত কাজ। তার কারণ প্রকৃতির রাজ্যে বড় মাছ ছোট মাছকে গিলে খাবে, এটাই স্বাভাবিক নিয়ম। কাজে দুর্ভিক্ষ হবে, এবং দুর্ভিক্ষের জন্য সরকারকে দায় দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না। এই হচ্ছে এদের বক্তব্য ব্রিটিশ শাসন সম্পর্কে। ওই দুর্ভিক্ষটা সম্পর্কে বহু বড় বড় সন্দর্ভ পত্র বেরিয়েছে, এবং ওটা একেবারে ব্রিটিশ সৃষ্ট দুর্ভিক্ষ, এবং পিছনে অন্যতম কাণ্ডারি হচ্ছে উইনস্টন চার্চিল।
সকলে জানে, কিন্তু উনি ব্রিটিশের বিরুদ্ধে কিছু বলা যাবে না, এখন ট্রাম্পের বিরুদ্ধেও কিছু বলা যাবে না। ট্রাম্পের বিরুদ্ধে একটা কথা আর একটা শুনুন, শক্তের ভক্ত নরমের জম, শক্তের ভক্ত নরমের জম। চীন সম্পর্কে একটা কথা বলে না, চীনের নাম মুখে উচ্চারণ করতে ভয় পায়, হাড় হিম হয়ে যায়। শুনুন, আমি লাদাখে গেছি, আমি রেজাংলা পাসে গেছি। রেজাংলা পাস হচ্ছে চুশুল এরিয়াতে। 62 যুদ্ধে ওইখানে মেজর শয়তান সিং এর নেতৃত্বে 115 কুমায়ুন একটা অসাধারণ লড়াই করেছিল। 125 জন সৈন্যের ভেতরে 112 জন মারা গিয়েছিল, 13 জন মারাত্মক আহত অবস্থায় ধরা পড়ে, তার মধ্যে একজন আবার পরে চীনা বন্দি শিবির থেকে এসকেপ করেছিল। রেজাংলা পাস, রেজাংলা পাসের ওই জায়গাতে পরে চীন ওই জায়গাটা ছেড়ে চলে যায়। ওই জায়গাটা ওদের পক্ষে খুব মানে সুবিধার জায়গা ছিল না, ওরা ছেড়ে চলে যায়। আমি 2017 সালে বেড়াতে গিয়ে রেজাংলা পাসে ওই যে মার্টার্স কলম, আমাদের মেজর শয়তান সিং এবং তার সহযোদ্ধাদের অসাধারণ সুন্দর মার্টার্স কলম ইন্ডিয়ান আর্মি করেছিল। 2020 ডোকলাম সংঘর্ষের পর বর্ডার ডিসপিউট নিয়ে চীনা আর্মির সঙ্গে আমাদের আর্মির আলোচনার করে তাদের চাপে রেজাংলা পাসের শহীদ বিধি ভেঙে 37 কিলোমিটার ভেতরে চলে যেতে বাধ্য হয়েছে। এটা রাহুল গান্ধী বারবার বলেছেন, মল্লিকার্জুন খার্গে বলেছেন। এবং নেটে যান, রেজাংলা পাসের মার্টার্স কলমের অবস্থা কি হয়েছে দেখবেন, ভেঙে দিতে বাধ্য হয়েছে। এই হচ্ছে মোদির 56 ইঞ্চি ছাতি আর রক্তচক্ষু। পাকিস্তানের মতন একটা ফেইল স্টেট, একটা দুর্বল দেশ, সর্বাংশে মানে আর কি যাকে বলে একটা পশ্চাৎপদ অনুন্নত দেশ। তবে ইন্ডিয়া তার থেকে খুব বেশি উপরে কিছু নেই, ওদের বিশ্ব সূচকে ওদের কাছাকাছি আছি আমরা। মাথা পিছু আয়ের কালকে খুব ঢাকঢোল পেটাচ্ছিল আমরা একদম লার্জেস্ট ইকোনমি, আর তাতে দেখা যাচ্ছে যে মাথা পিছু আয় পৃথিবীর 156তম স্থান। মাথা পিছু আয় 156তম স্থান। আরে 140 কোটি লোকের দেশের হাতে, মানুষের হাতে যদি 20 টাকা করে থাকে তাহলে তো সেটা একটা বিরাট ইকোনমি হয়ে যায়। সেই দিয়ে জাপানের থেকে আমরা আগে, আমরা নাকি জাপানকে ছাড়িয়ে গেছি, এই সমস্ত কথা বলে। আর অন্ধ ভক্তরা চাড্ডিরা সেইগুলো উদ্গীরণ করে। এই 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 যে জিনিসটা হলো পাকিস্তানের সাথে, এটা কি হলো? তুই যদি সত্যি শিক্ষা দিতে চাইতিস, আর বারবার বলছে যে আলোচনা হলে এবার পিওকে নিয়ে আলোচনা হবে আর সন্ত্রাস নিয়ে হবে। একদিন কি হলো? পাক অকুপাইড কাশ্মীর তো আমরা বাল্যকাল থেকে শুনে আসছি যে জনসংঘ যদি ক্ষমতা আসে পাক অকুপাইড কাশ্মীর দুদিনে দখল করে নেবে। অতই সহজ ওই পীর পাঞ্জাল অতিক্রম করে পাক অকুপাইড কাশ্মীর দখল করে নেবে, যেখানকার পিপল হচ্ছে হোস্টাইল। আর ওইদিকে গিলগিট বাল্টিস্তান দখল করে নেবে। গিলগিট বাল্টিস্তান তো 47 সালের 15ই আগস্ট পাকিস্তানের সঙ্গে জয়েন করে গেছে আন্ডার দ্য গাইডেন্স অফ ব্রিটিশ। যে গিলগিট এজেন্সি, ওটা ব্রিটিশ আর্মির একটা ইউনিট ছিল। পাকিস্তানের ফ্ল্যাগ উড়িয়ে বললাম আমরা পাকিস্তানে জয়েন করলাম। তখনও হরি সিং ইন্ডিয়াতে ওই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনে সই করেনি। ইতিহাস জানে না লোকে, সেই সুযোগ নিয়ে যা খুশি তাই বলে যায়। আর একটা সুবিধা আছে, কমিউনাল কথা বললে এই যে ধর্ম মানুষের আফিং, কার্ল মার্কস বলেছিলেন, কথাটা কি এমনি এমনি বলেছিলেন? এমন ধর্মের আফিং গিলিয়ে দিয়েছে যে যে ওই এই যে একটা সম্প্রদায়কে টার্গেট করে এই কমিউনাল ফ্যাসিস্টরা। যেমন হিটলার করেছিল ইহুদিদের, ইহুদি মারো কাটো জ্বালাও। বাংলাদেশে কালকে ইউনুস বলেছে যে আমাদের ভারত আমাদের উপর আধিপত্য বিস্তার করতে চাইছে ইত্যাদি, এবং অরুণ হচ্ছে হিন্দুরা। যে যেখানে মেজরিটির কমিউনিজম সেখানে মাইনরিটিকে টার্গেট করে। এখানে যেমন টার্গেট করেছে মুসলমানদের। এবং আলটিমেটলি বোধহয় অন্য জায়গায় মানে অন্য জায়গায় মৌলবাদীদেরই খুশি করে, মানে মৌলবাদীদের হাত শক্ত করে। পরস্পরের পরিপূরক এইগুলো এখানে বলে, সেগুলো দেখি উনি ওখানে মুসলমানদের খেপান, আর উনি ওখানে হিন্দুদের মারেন, কাটেন, ধরেন, সেইটা দেখি এখানে হিন্দুদের খেপান। দে আর মেড ফর ইচ আদার। একদম, এটা হচ্ছে মৌলবাদীদের চরিত্র। বাঁধিয়ে তার থেকে ফয়দা লোটা। তা যাই হোক, এখন যেটা ঘটনা সেটা হচ্ছে, আর কি করছে দেখেছেন? এক একটা বিজেপির এমপি এক একদিন এক একজনকে আক্রমণ করে চলেছে। এই যে একটা রামচন্দ্র জাংড়া বলে একজনকে, একদম রামচন্দ্র জাংড়া সম্প্রতি বলেছে, সে বলছে যে ওখানকার মহিলারা বীরত্ব দেখায়নি বলে রানী অহল্যাবাইয়ের ঝাঁসির রানীর মতন কতজন মারা গেল। তাহলে কি মহিলারা কি ওখানে দা কাটারি কুড়ুল নিয়ে ঝাঁপিয়ে পড়তো টেরোরিস্টদের বিরুদ্ধে? তার আগে শান্তনু, আমি গতকালই এটা নিয়ে একটা অনুষ্ঠান করেছি, আমি বলেছি যে কার দায়ে কার দায়িত্ব সব গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মানে আমরা সুফিয়া কুরেশি সম্পর্কে এই মধ্যপ্রদেশের এক মন্ত্রী বলেছে, আর আশ্চর্য আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট ওরা তিরস্কার করেছে কিন্তু অ্যারেস্ট করতে পারে।
উল্টে একজন অশোকা ইউনিভার্সিটির প্রফেসর অতীব সঠিক কথা বলেছেন তিনি, যে সোফিয়া কুরেশিকে যে মর্যাদা ভারত সরকার দিয়েছেন তাকে আর্মি স্পোক্স পার্সন করে, ওয়ান অফ দ্য স্পোক্স পার্সন করে, সেই মর্যাদা যদি সংখ্যালঘুদের দেন, এই মব লিঞ্চিং না হয়, হ্যাঁ, তারপর হচ্ছে যে গোমাংস রাখার দায়ে যদি পিটিয়ে না মারে, তাহলে সেটা খুব ভালো, বুলডোজার না চালায়, কি অন্যায়টা উনি বলেছেন। কিন্তু আমারও কথা, সঙ্গে সঙ্গে তাকে হরিয়ানা পুলিশ অ্যারেস্ট করলো, সুপ্রিম কোর্ট তাকে ছাড়লো, কিন্তু তাকে অনেক তিরস্কার করলো, এই সময় এই কথা বলা উচিত হয়নি, হ্যান ত্যান, কি সময় কি কথা বলতে হবে এটা সুপ্রিম কোর্ট জানে। কি চলছেটা কি দেশে, এই তো বুঝি না। বেশ, আমি অদ্ভুত আসবো। ব্যাপার। এরকম তার আগে হিমাংশীকে বলেছে, হিমাংশী একদম। নারওয়াল, যার হাজবেন্ড ওখানে গুলি করে মেরেছে, হিমাংশীকে বলেছে। যেহেতু যেহেতু হিমাংশী একেবারে সাম্প্রদায়িক শ্রীমতী রামদাস, সাম্প্রদায়িক। আমাদের হ্যাঁ, 13 নেভি চিফের স্ত্রী শ্রীমতী রামদাস, সেই হিমাংশীকে কনগ্রেচুলেট করেছিল, তুমি নেভির মর্যাদা রেখেছো, যে সাহসের সাথে। সেই মিসেস রামদাস আমাদের 13 যে নাভাল চিফ, এবং তার বাবা ছিল স্বাধীন ভারতের প্রথম নাভাল চিফ, মিসেস রামদাসের বাবা, তাকে আক্রমণ করেছে। তাহলে এরা কি ব্যাপার, এরা কেউ যুদ্ধ করে না, ঘরে বসে বড় বড় বাত মারে। আর ওই যে আমাদের জেনারেল নাভরানে যে কথাটা বলেছেন, যুদ্ধ হচ্ছে ন্যাস্টি, যুদ্ধের থেকে খারাপ জিনিস নেই, এটা আমাদের কিন্তু লাস্ট এক আর্মি জেনারেল বলেছেন। যুদ্ধ কি বিভৎস সে আমরা দেখেছি, আমরা আর্মির লোক। কোনো উপায়ন্তর না থাকলে তখন যুদ্ধ হতে পারে। যুদ্ধ যুদ্ধ করে যারা চেঁচাচ্ছেন তারা যুদ্ধ কি জানেন না, একদম এটা তো এটাই বলেছে। হচ্ছে। একদম, আর উনি আমি আসবো। প্রত্যেক দিন এক একটা করে, রাহুল গান্ধী বলেছে ক্যামেরার সামনে গেলেই আপনার বাতচিত বেড়ে যায়, রাহুল গান্ধী বলেছে না, ক্যামেরার একদম, সামনে গেলেই মানে কখনো বলছে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি ঠিক এই জায়গাটা আলোচনাটা আনবো, গৌতম বাবুর কাছে যাবো। গৌতম বাবু, গত এই যে ঘটনাটা, সংঘর্ষের ঘটনা পরে, আমরা যদি বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর আচরণটাকে মূল্যায়ন করি এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীর আচরণকে মূল্যায়ন করি, তাহলে একটা পরিষ্কার একটা ব্যবধান। রাহুল গান্ধী কি করলেন? রাহুল গান্ধী বাইরে থেকে এসে প্রথমেই চলে গেলেন পাহেলগামে, সেখানকার মানুষগুলোর সাথে কথা বললেন। আর তখন আমাদের প্রধানমন্ত্রী কোথায় গেলেন? তিনি বিহারে জনসভা করতে গেলেন। রাহুল গান্ধী তারপরে কি করলেন? তারপরে রাহুল গান্ধী গতকালই গেছিলেন, পুঞ্চে গেছিলেন, যে মানুষগুলো মারা গেছে। উনি তো জানতেন যে সংঘর্ষের ঘটনা ঘটলে পাকিস্তানের আক্রমণে প্রথম বলি হবে পুঞ্জের সাধারণ মানুষ। কেন তাদের সরিয়ে আনা হলো না? আমরা যদি এখন এই প্রশ্নটা করি, তাহলে আমাদের অনেকে বলবে যে দেশের স্বার্থ বিরোধী কথাবার্তা বা আলোচনা তোলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমাদের দেশের মানুষ তো, সেই মানুষগুলোকে যদি সঙ্গে সঙ্গে সরিয়ে আনা হতো, তাহলে তো এই নিরাপরাধ মানুষগুলোর মৃত্যু হতো না। রাহুল গান্ধী সেখানে যেতে পারলেন, অথচ আমাদের প্রধানমন্ত্রী এখনো সেখানে যেতে পারলেন না। উল্টে কি হচ্ছে, তিনি অপারেশন সিঁদুরের বাণিজ্যিকীকরণ করছেন। মানে তিনি রেলের টিকিটে নিজের ছবি, আর্মিদের পোশাকে নিজের ছবি, এটা করে আসলে রাজনৈতিক ফায়দা নেবার চেষ্টা। কোথাও মনে হয় না যে আমাদের কেন্দ্রীয় শাসক দলের নেতারা যা করছেন এবং কাজে যেটা হচ্ছে, সেখানে ব্যাপক ব্যবধান থেকে যাচ্ছে? বিরোধী দল হিসেবে রাহুল গান্ধী, তার নেতা রাহুল গান্ধী যে ভূমিকা পালন করেছে, বা অন্যান্য বিরোধী দলগুলো যেভাবে ভারত সরকারের পাশে এসে দাঁড়িয়েছে, সেটাকে কুর্নিশ জানাতে হয় এবং সেটাকে অসম্ভব শ্রদ্ধা জানাতে হয়। পাশাপাশি আমাদের বীর সৈনিকরা যে লড়াইয়ের ময়দানে লড়াইটা করেছে, সেটাকেও আমাদেরকে শ্রদ্ধার সঙ্গে মনে রাখতে হবে দীর্ঘদিন। আমি যে কথাটা বলবো সেটা অন্যভাবে ব্যাখ্যা করতে চাইছি। সেটা হচ্ছে 1191 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে হারিয়ে যদি আত্মতুষ্টিতে ভোগেন, তাহলে 1192 খ্রিস্টাব্দে 91 সালে পৃথ্বীরাজ চৌহানকে হারিয়েছিলেন, সেই আত্মতুষ্টি তার 92 সালে মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই ইতিহাস আমাদের সে কথা জানিয়েছে। পৌরাণিক কখনো কখনো আমাদেরকে বলে যে রাবণের দীর্ঘসূত্রিতাই হয়তো তাকে স্বর্গের সিঁড়ি পৌঁছতে দেয়নি। আমরা ইতিহাস থেকে জেনেছি যে 1947 সালের পরে 1948 সাল, 1965 সাল, 1971 সাল, 1999 সাল, এমনকি 2025 সালে যে রক্তক্ষয়ী যুদ্ধগুলো পাকিস্তানের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল, সেইগুলোর ক্ষেত্রে একটি যুদ্ধকে যদি আমরা উল্লেখ করে দেখি, তাহলে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটি যুদ্ধে, অর্থাৎ 1971 সালে একটি যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। অথচ আমরা যখন দেখলাম 2025 সালে
ভারতের সঙ্গে পাকিস্তানের সেই যুদ্ধের আবহ তৈরি হয়েছিল, আমি অন্তত মনে করি অতীতের ইতিবৃত্ত থেকে আমরা যতগুলো যুদ্ধের কাহিনী আমরা জেনেছি তার মধ্যে সবচেয়ে বেশি ভালো অবস্থানগত দিক থেকে দাঁড়িয়েছিল 2025 সালের এই যুদ্ধের আবহ। কারণ আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য সংখ্যা যদি 342 জন হয়, তার মধ্যে একমাত্র পাঞ্জাব প্রদেশের 173টি সিট এবং তার পাশে দাঁড়িয়ে এবং ইসলামাবাদের 3টে সিট বাদ, অর্থাৎ 176টি সিট বাদ দিলে পরে, অর্থাৎ বালুচিস্তানের 20টি সিট কিংবা খাইবার পাখতুনখোয়ার 55টি সিট কিংবা সিন্ধ প্রদেশের 75টি সিট, এই সিটগুলোকে যদি আমরা একত্রিত করি তাহলে দেখব গোটা পাকিস্তান তার জাতীয়তাবোধ বা জাতীয় ঐক্যই তৈরি করতে পারেনি। অর্থাৎ একটা ফেডারেল স্ট্রাকচারের মধ্যে প্রায় অর্ধেক সংখ্যক ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্যরা সেই জাতীয় ঐক্যে ভোগেনি, এমনকি ভারতের যুদ্ধকে পরোক্ষভাবে স্বাগত জানিয়েছিল। এইরকম একটা অবস্থার পরিপ্রেক্ষিতেও আমরা কিন্তু সেই পাকিস্তানকে দ্বিখণ্ডিত বা ত্রিখণ্ডিত বা একাধিক খণ্ডে বিভক্ত করবার কথা তো দূরেই থাক, বরং অজানা কোনো এক কারণে 2.5 দিনের যুদ্ধে আমরা তার পরিসমাপ্তি ঘোষিত করে দিয়েছিলাম। সেটা ভারতবর্ষের মানুষের কাছে কিন্তু আজকেও প্রশ্নের, আজকেও সেটা যন্ত্রণা। কারণ আমরা পহেলগাঁওতে যে পহেলগাঁওতে যে মানুষগুলো মৃত্যু হয়েছিল তাদের আত্মা কিন্তু বারবার করে প্রশ্ন করেছে সেই অপরাধী 4 জন কোথায়। সেই অপরাধী 4 জনের ইতিবৃত্ত এখনো আমরা জানতে পারিনি বা তারা এখনো ধরা পড়েনি। কিংবা আমরা যদি লক্ষ্য করে দেখি যে 2019 সালে পুলওয়ামারে যে সেনাবাহিনীর সেনাকর্মীরা, আমার ভাই, আমার বন্ধু, আমার মারা গেছিল, তাদের আত্মা আজকেও শান্তির খুঁজে বেরিয়েছে। আত্মা ঘুরে বেড়াচ্ছে যে কবে সেই পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে তার প্রকৃত প্রতিশোধ নিতে পারবো। কারণ 140 কোটি মানুষ এই যুদ্ধে, 140 কোটি বনাম একমাত্র পাঞ্জাব প্রদেশের সঙ্গে লড়াই করেছে ভারত। আক্ষরিক অর্থে ভারতবর্ষের 140 কোটি মানুষ বনাম পাঞ্জাব প্রদেশের লড়াই হয়েছে। তারপরেও আমরা পাকিস্তানকে সেই অর্থে শিক্ষা কতটুকু দিতে পেরেছি এটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ হচ্ছে। কারণ কয়েকটি এয়ারবেস ধ্বংস করার মধ্য দিয়ে সেই পহেলগাঁওয়ের 26টি মানুষের আত্মার শান্তি পায় না। কয়েকটি এয়ারক্রাফট ধ্বংসের মধ্য দিয়ে পহেলগাঁওয়ের সেই মানুষগুলো কিংবা এই যুদ্ধে, ওই 2.5 দিনের যুদ্ধে যে সেনাবাহিনীর সেনাকর্মী মারা গেছেন বা নিরপরাধ মানুষ মারা গেছেন, তাদের আত্মার শান্তি পায় না। আমি মনে করি না যে সেই সিঁদুরের উপযুক্ত প্রতিশোধ, যে জিঘাংসা, যে প্রতিশোধ স্পৃহা, যে আগুনের ফুলকি গোটা 140 কোটি মানুষের সামনে ঘুরে বেরিয়েছে, সুতরাং সেটাকে শুধুমাত্র 2.5 দিনের যুদ্ধে কিছু এয়ারক্রাফট বা এয়ারবেসকে ধ্বংস করার মধ্য দিয়ে শান্তি পায় না। আমাদের সেখানেই কতগুলো প্রশ্ন দাঁড়িয়ে যায় যখন আমরা দেখি যুদ্ধের আবহ তৈরি করবার জন্য সর্বদলীয় মিটিং ডাকা হয়, অথচ যুদ্ধকে বিরতি ঘোষণা করবার ক্ষেত্রে আমরা সর্বদলীয় মিটিং ডাকবার কথা দেখলাম না কোনো এক অজানা কারণে। অর্থাৎ আমাদের যে পরাশক্তি, সেই পাগলা দাশুর অ্যানাউন্সমেন্ট আমরা আগে শুনলাম, অথচ রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের নরহরির মতো আমরা চিন্তিত হয়ে পড়লাম, কিন্তু প্রত্যুত্তর দেবার কথা ভাবলাম না। সেই পাগলা দাশু একের পর এক কথা বলে বেড়াচ্ছে, অর্থাৎ পরাশক্তির সেই পাগলা দাশু, অথচ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছোট গল্পের নরহরির মতো চিন্তা করতে পারলাম, জানতেও পারলাম না। তাই ডিজিএম পর্যায়ের যে মিটিং হয়েছে, আমরা তার প্রকৃত স্বরূপ ভারতবর্ষের 140 কোটি মানুষ জানতে চায় এবং সঠিক উত্তর খুঁজে পেতে চায়। একদম খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন গৌতম বাবু। সত্যিই তো, মানে সর্বদলীয় বৈঠক ডেকে সমর্থন দেওয়া হয়েছিল, সবাই বলেছিলেন এই সময় আমরা দেশের পাশে আছি। রাহুল গান্ধী সমেত সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো, তারা কোনো প্রশ্ন তোলেনি সেই সময়। কিন্তু যখন এই সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করা হলো, কার দরকার হলো না, প্রথমে ডোনাল্ড ট্রাম্পের ওই টুইট,
তারপরে পরেই আমরা দেখছি আমাদের বিদেশ সচিব সাংবাদিক সম্মেলন করছে। ঠিক এখানে আমি আনিসুর রহমানের কাছে আসবো। আনিসুর বাবু, তারপর থেকে যা যা ঘটছে, আমাদের রাষ্ট্রীয় নেতারা যে যে মন্তব্যগুলো করে যাচ্ছে, কোথাও মনে হচ্ছে না যে আসলে তারা যা করছেন এবং যা বলছেন তার সাথে বিস্তর অমিল আছে? আসলে আজকের যারা শাসক তারা কোথা থেকে এসছে, তাদের ধাত্রী সংগঠনকে, যেটা আমাদের শ্রদ্ধেয় শান্তনুবাবু বললেন, আরএসএস, তারা কখনোই ভারতবর্ষের স্বাধীনতার জন্য তাদের আত্মত্যাগ নেই। দেশের মানুষকে বিভাজিত করে, দেশের মানুষের কাছে একটা কৃত্রিম শত্রু তৈরি করে, যেমন উনি উদাহরণ দিয়েছেন যে হিটলার যেমন ইহুদিদেরকে একটা শত্রু তৈরি করেছিলেন, শত্রু চিহ্নিত করেছিলেন মানুষের কাছে, উন্মাদনা তৈরি করেছিলেন, সাধারণ মানুষকে খেপিয়ে তুলেছিলেন, সাধারণ মানুষের সমর্থন দিয়ে দিয়েছিলেন। ঠিক এইভাবে সেই কায়দায় আজকের আমাদের এই শাসক দল মানুষকে একটা শত্রু তৈরি করে দেওয়া এবং করে দিয়ে একটা মানুষের সমর্থন এবং সহযোগিতা তার ক্ষমতা দখলের হিসাবে, ঢাল হিসাবে ব্যবহার করা, এটাই হচ্ছে এক এবং একমাত্র লক্ষ্য। ঠিক সঙ্গত প্রশ্ন তুলেছেন আমাদের মাস্টারমশাই, যে ব্যাপারটা হচ্ছে যখন সর্বদলীয় বৈঠক হলো আক্রমণে যাওয়ার আগে, সেখানে প্রধানমন্ত্রী নিজেই অনুপস্থিত, যিনি প্রশাসনিক প্রধান সারা দেশের, সর্বদলীয় বৈঠক তিনি অনুপস্থিত। তারপরে দুদিন বা আড়াই দিনের মধ্যে যুদ্ধ বিরতি করতে যাচ্ছি, কোনো আলোচনা নেই, কোনো রকম পরামর্শ নেই, কারোর সঙ্গে নেই। আজকে ক্ষমতায় আছো বলে তুমি কি সিদ্ধান্ত নেওয়ার মালিক? আজকের 140 কোটি মানুষের আবেগ, তাদের চাওয়া, কোনো কিছুকেই তুমি পাত্তা বা গুরুত্ব দিলে না। আজকের আমাদের দেশের যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের অধ্যক্ষকে সামনের সারির কয়েকজনকে নিয়ে ডেকে নিয়ে বসে একটা আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারতেন। কার ইশারায় নিলেন, কার নির্দেশে নিলেন? ডোনাল্ড ট্রাম্পের। যদি আরেকটা প্রশ্ন একটু ঘুরে দেখা যায়, ভাবা যায় না এখনো, যে ব্যাপারটা হচ্ছে আজকের পহেলগাঁওতে যেটা ঘটেছে, কারা ঘটিয়েছে? তারা পাকিস্তানি। প্রমাণ দিয়েছেন কি মোদি? তারা একদম। পাকিস্তান থেকে একেবারে এখানে এলো কি করে, কোত্থেকে এলো, কিভাবে এলো, কারা তারা? সুনির্দিষ্ট কোনো প্রমাণ রাষ্ট্রের পক্ষ থেকে দিয়েছে? মোদি মিডিয়া তো অনেক কিছুই প্রচার করেছে, অনেক কিছু প্রচার করে চলেছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। তাহলে সামগ্রিকভাবে একটা দীর্ঘ সীমান্ত পেরিয়ে তারা পহেলগাঁওতে এলো, দীর্ঘক্ষণ 1-1.5 ঘন্টা তারা অপারেশন করলো, তারপরে অবলীলাক্রমে তারা আবার সীমান্ত পেরিয়ে চলে গেল, যেখানে প্রতি 50 মিটার অন্তর অন্তর একজন সেনার উপস্থিতি আমরা জানি এবং সরকার থেকে প্রচার করা হয়। সেখানে 1.5 ঘন্টা ধরে গুলি গালা চালানো হলো, প্রত্যেকের নাকি সমস্ত ধর্ম পরিচয় জেনে সমস্ত কিছু তাদেরকে খুন করা হলো, অথচ সেখানে দীর্ঘ সময় কোনো সেনা উপস্থিত হলো না। আর তারপরে আপনি আমাদের পশ্চিমবঙ্গের দিকেই ফিরে তাকান। পশ্চিমবঙ্গে এখানে বিজেপি আরএসএস ক্ষমতায় নেই, ক্ষমতায় আসার চেষ্টা করছে। সেখানে কালী মূর্তি ভাঙছে কে? বিজেপির একজন প্রসেনজিৎ দে, একজন পঞ্চায়েত মেম্বার। একদম। আজকেই দেখছিলাম একজন মহিলার বোরকা পরে, মুসলিম মহিলাদের মতো বোরকা পরে মন্দিরে ঢুকেছে। দেখা গেল কি একটা হিন্দু যুবক মুসলিম মহিলার বোরকা পরে সেখানে ঢুকে পড়েছে। কারণ কি? কারণ হচ্ছে সমস্ত দিক দিয়ে, সমস্ত জায়গায় আজকের এইগুলো করা হচ্ছে, বহু জায়গায় উত্তেজনা তৈরি করার জন্য। করছে না। লক্ষ্যটা কি? যে আমি চুরি করব, আমি বদমাইশি করব, আমি মূর্তি ভাঙবো, আমি মূর্তির গহনা চুরি করব, করে অন্যের কাছে দোষ চাপিয়ে দিয়ে তাদেরকে আমি রাজনৈতিকভাবে এখানে ফায়দা লুটবো। ফলে শাসক যদি ক্ষমতা দখলের ঢাল হিসাবে এই সমস্ত রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের মানুষের ভালো থাকার বিষয়গুলোকে ব্যবহার করে, এর থেকে ভয়ঙ্কর খারাপ আর কিছু হতে পারে না। আর তাছাড়া আক্রমণে যখন আমি যাব, তার আগে যেখানে আমার ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা, সেই সমস্ত জায়গাগুলোকে আমি আগে ঠিক করব না? আজকে কাশ্মীরে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 10,000 বাড়ি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে, এবং সেটা বেসরকারি মতে আরো অনেক বেশি বাড়ি নিশ্চিহ্ন হয়ে গেছে। বহু মানুষ তারা ঘর বাড়ি ছেড়ে, সমস্ত একেবারে খালি হাতে বাড়ি ছেড়ে পালিয়ে এসছে। তারা কোথায় যাবে, কি খাবে না খাবে, কোথায় আশ্রয় নেবে, কোনো রকম কোনো ব্যবস্থা না নিয়ে
আমরা শুরু করেছিলাম লড়াই। পাকিস্তান তো একটা আমাদের প্রদেশের মতো, উত্তরপ্রদেশের থেকে একটা ছোট একটা মানে আয়তনে, এবং উত্তরপ্রদেশে একটা প্রদেশের মতো একটা শক্তি। তাদের সঙ্গে আমাদের এত এত মানে বায়নাক্কা কিসের? যদি অন্যায় করে, আমাদের সঙ্গে চালাকি করে, আমাদের মানুষকে খুন করে, আমাদের উপরে চোখ রাঙায়, তার উচিত শিক্ষা আমরা দেব, এবং সে ব্যাপারে একদম। আমাদের সমস্ত সিদ্ধান্ত নেব। আমার দেশের মানুষদের, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলে তাদের সঙ্গে পরামর্শ করব। ট্রাম্প আমাকে নির্দেশ দেবে, ট্রাম্পের অঙ্গুলি হেলনে, ট্রাম্পের কথা মতো আমাকে চলতে হবে। আমি কি আমার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আসলে বিকিয়ে দিচ্ছি না ট্রাম্পদের কাছে? এটা একদম। প্রশ্ন।